অভিনন্দন জানাই বাংলাদেশ জামাত ইসলামকে এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে। শুরুতেই বিএনপির বিরুদ্ধে জামাতের বিজয় আমরা লক্ষ্য করছি। দ্যাট মিন্স বিএনপিকে চাপ দিয়ে জামাতের বিভিন্ন বিষয়ে বিএনপিকে মানতে বাধ্য করছে জামাতের দ্বিতীয় বিপ্লব শুরু হয়ে যাবে। জামাতের যে সফলতা এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তো সেই দিক থেকে জামাত যেটা শুরু করলো 2026 সনের ফেব্রুয়ারি মাসে, তাদের এই সফলতা সবেমাত্র শুরু হয়ে গেল। ওনারা বিরোধী দল হিসেবে দেখেন কত বড় চমক দিতে যাচ্ছে। বিরোধী দলে এমন কিছু হয় বিদেশে, এগুলো শুনে আসতেছিলাম, বাংলাদেশে যে হবে এটা কোনোদিন ভাবি নাই। এর পক্ষে, সংস্কারের পক্ষে সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি, রাজপথে যাবে জামাত এনসিপি। অলরেডি মিছিল বাইরে হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের বিরুদ্ধে। কারণ আপনারা কেন জুলাই সনদপত্রে শপথ নিলেন না? আপনারা কেন সংস্কারের পক্ষে না? আপনারা মুখে যতই বলেন না কেন সংস্কারের পক্ষে, এই শপথ না নিয়ে যে বার্তাটা চলে গেল, এখন জনগণ, সাধারণ জনগণ কি মনে করবে জানেন? হায় হায়, এরা এত বড় মুনাফিক, এত বড় গাদ্দার। এই ইলেকশন যে সুষ্ঠু হয় নাই, এটা আজকে টিআইবির জরিপে প্রকাশ হয়েছে। 70টি আসনের মধ্যে 21% আসনের ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট হয়েছে। ভোটের আগে বাক্স ভরা হয়েছে হাসিনার মতো, জাল ভোট দেওয়া হয়েছে হাসিনার মতো, আবার ভোটারদের কাছে ভয় ভীতি দেখানো হয়েছে হাসিনার মতো। বিএনপি 213 আসন পায় নাই, কারণ এর প্রমাণ হলো না ভোট। যেই কেন্দ্রে বিএনপি যা ভোট পেয়েছে তার সমপরিমাণ না ভোট পড়েছে। এতে থেকে বোঝা যায় যে না ভোট যারা দিয়েছে এবং যারা বিএনপিকে ভোট দিয়েছে, না হয় 2 কোটি না ভোট কোথা থেকে আসলো, কে দিয়েছে 2 কোটি না ভোট? আমরা মনে করি বিএনপি না এর পক্ষে এবং বিএনপি আগামী দিনে 2 বছরের বেশি সরকার চালাতে পারবে না। রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন আশঙ্কায় যেন রাতের ঘুম হারাম ভারতীয় গণমাধ্যমগুলির। এনডিটিভি থেকে শুরু করে দ্য উইক কিংবা ইন্ডিয়া.com সবগুলোই যেন ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন কিনা সেই মাথা ব্যথায় বিভোর। আসসালামু আলাইকুম। শপথ গ্রহণের মাধ্যমেই বিএনপি বাঙালি জাতির সাথে প্রতারণা শুরু করে দিয়েছে। তারা জুলাই সনদে স্বাক্ষর করেছিল, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংস্করণে একটা শপথ করার কথা বলা হয়েছিল বা উল্লেখ করা হয়েছিল, কিন্তু তারা সেই শপথ করেনি। এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে তারা 1972 সালের যে ফ্যাসিবাদী সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী দেশ চলাতে চায় এবং তারা তাদের দলের এজেন্ডা এবং তাদের নিজেদের কিছু এজেন্ডা বাঙালি জাতির ওপর চাপিয়ে দিতে চায় এবং বাস্তবায়ন করতে চায়, কিন্তু বাঙালি জাতি এটা কোনোভাবেই মেনে নিতে পারবে না। বিপরীতে বিএনপি এবং জামাতের মধ্যে যে প্রস্তাবনা হয়েছিল তা কোনোভাবেই এখন গ্রহণযোগ্য হচ্ছে না। কিন্তু জামাত তাদের 2টা শপথ ছিল, একটা হলো এমপি শপথ এবং সংস্করণের শপথ। এই 2টা শপথই জামাত নিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যেই দেখেছেন এবং দেখেছেন যে জামাতকে কেন্দ্র করে দেশের মানুষ অনেক আশা রয়েছে এবং তারা বাঙালি জাতির জন্য বিশাল কিছু উপহার দিবে এমনই ধারণা করছে বাঙালি এবং সাধারণ জনগণ। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। খেলা চলছে কোন লেভেলে, কার খলিল কার টেবিলে? এই খলিল তো থাকার কথা ছিল এই টেবিলে, ওই টেবিলে গেল কেমনে? হ্যাঁ, একটা টাইমে শুনছি না যে উনি বিদেশি নাগরিক, ওনাকে কেন এত বড় দায়িত্ব দেওয়া হলো? মানে প্রতিরক্ষা, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই দায়িত্বে ছিল এই খলিল সাহেব, ওনাকে কেন এই দায়িত্ব দেওয়া হইল? উনি বিদেশি নাগরিক, ওনার কাছে তো দেশ নিরাপদ না। কথাগুলো কে বলছে? সালাউদ্দিন আহমেদ সাহেব পদত্যাগ চাইছে না এই খলিল সাহেবের। এখন ওই খলিল সাহেব ওনাদের ওই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আমার মনে হয় মন্ত্রী হয়ে গেছে, এরকমই শোনা যাচ্ছে। তার মানে কি, কোন টেবিলের মাল কোন টেবিলে চলে গেল? চিন্তা করেন, গুপ্ত, এটাও গুপ্ত। আমার মনে হয় ওই বক্তব্যটা দিয়া আমাদের মাইন্ডটা ডাইভার্ট করে দিছে, নজর সরাইয়া দিছে, আমরা যেন খলিল সাহেবকে সন্দেহ না করি। খলিল সাহেব তাদেরই ছিল গুপ্তভাবে, নাইলে ওনাদের দলে যাবে কেন, ওইখানে মন্ত্রী হবে কেন? কিন্তু আরেকটা কারণও হইতে পারে, 2টা কারণ। একটা হয়েছে আমাদের ডক্টর ইউনূস স্যার বলছে যে খুব প্রতিভা, ওকে সাথে নিয়ে নাও, দেশ চালাইতে সুবিধা হবে, ওর সারা পৃথিবীর সাথে যোগাযোগ আছে। হ্যাঁ আছে ভাই, অনেক গুণী লোক। আমার মনে হয় এই গুণী লোকটারে আবার আমেরিকায় চাপাই দিতে পারে, আমেরিকায় বলতে পারে যে ভাই এটা আমাদের লোক, কারণ বারবার উনি আমেরিকায় যাচ্ছিল না এই খলিল সাহেব। যাই হোক,
উনি একটা সুন্দর জায়গা পাইছে, গুণী মানুষটা যে চিনছে বিএনপি, এর জন্য আমি থ্যাঙ্কস জানাইতে চাই। উনি যে টেবিল থেকেই আসুক না কেন, দেশের জন্য ভালো কাজ করলেই হইল, তাই না? দেখেন আজকে শপথ হয়ে গেল, অনেক আনন্দের দিন, তাই না? একটা বিজয় মিছিল বাইর করা উচিত ছিল, কিন্তু বহু রকম প্রশ্ন দাঁড়ায় গেছে। এখানে আজকে দুইটা শপথ নেওয়ার কথা, দুইটা বিষয়। একটা হচ্ছে যে কারা কারা পাওয়ার চান, মানে নির্বাচন কইরা ভোট পাইয়া পাশ কইরা এখন পাওয়ার হস্তান্তর, মানে আপনি সংসদে যাবেন, মন্ত্রী হবেন, তাদের একটা শপথ। আরেকটা শপথ ছিল সংবিধান সংস্কার পরিষদ। সংবিধান সংস্কার পরিষদ, এই সংস্কার পরিষদের একটা শপথ ছিল। দুইটা শপথ একই সঙ্গে হওয়ার কথা এবং একজনই এই শপথ পড়াবে, এরকমই কথা ছিল। এবং সকালবেলা যখন জামাতে ইসলাম 11 দল ওইখানে যায় শপথ নিতে, ওনারা এটাই জানে যে সবাই মিলে আমরা শপথ নিচ্ছি। দুই দল, মানে বিএনপিও নিবে, জামাতও নিবে। যারা জিতে গেছে তারাও নিচ্ছে, যারা হেরে গেছে তারাও নিচ্ছে। কিন্তু ওইখানে যাওয়ার পর ঘটনা অন্য। যারা জিতে গেছে তারা ওই পাওয়ারের শপথটা নিছে, মানে সংসদে যাওয়ার, এমপি হওয়ার, মিনিস্টার হওয়ার। সংস্কার পরিষদের শপথটা ওনারা নেয় নাই। ওই যে আমি বারবার বলতাম না, শপথটা নেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ান ওয়ে রোডে ঢুকে যেতে হবে, আর ডাইনে বাইরে যাইতে পারবে না, কোনো রাস্তা নাই ইউটার্ন নিয়ে পিছনে আসার, কারণ ওইটা ওয়ান ওয়ে রোড। যার জন্য শপথটা নেয় নাই। ওনারা বুঝতে পারছে, হায় হায় এই শপথ নেওয়া মানে তো একদিকেই যাওয়া, যাইতেই হবে, আর পিছনে ফিরার রাস্তা নাই। অর্থাৎ ওই যে 72-এর সংবিধানে আপনি আর ফিরে যাইতে পারতেছেন না। এই যে সংবিধান সংস্কার পরিষদ, এদের কাজ কি? এদের কাজ ছিল আগামী 180 দিনে, অর্থাৎ আমার মনে হয় 6 মাস, এই 6 মাস বৈশা আপনারা এটা পাশ করবেন। কি পাশ করবেন? এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আপনারা চা পান খায়া, কফি খায়া যে সিদ্ধান্তগুলো নিছেন, এখানে কয়েকটার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, থাকুক, কিন্তু হ্যাঁ পক্ষেই তো ছিলেন সবাই, না হলে গণভোট হবে কেন? আর এই গণভোট বিপুল ভোটে পাশ করছে ভাই। 4,85,00,000 মানুষ এই গণভোটে হ্যাঁ ভোট দিছে। ওরা কি চায়? সংস্কার চায়। এই সংস্কার কারা করবে? এই সংস্কার তারাই করবে যারা জনগণের ভোটে এই সংসদে গেছেন। ওনাদেরকে নিয়েই একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা, এটা সবাই ওয়াদা করছে, এটার পক্ষেই সবাই ছিল। হঠাৎ ওনারা ওই সংস্কার পরিষদ থেকে সরে আসছে, মানে সংস্কার চায় না। লাগলো আগুন, তাই না? চারিদিকে এখন আগুন লাগবে না, মানুষ এটার প্রতিবাদ করবে না? হ্যাঁ ভাই, প্রতিবাদ করবে, এটা মাইনা নিতে পারবে না কেউ। কারণ আপনি সংস্কার না চাওয়া মানে তো বিরাট বড় বিপদে ফালাইয়া দেওয়া, পুরা দেশকে বিপদে ফালাইয়া দেওয়া। জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল সবাইকে আবার মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আবার দেখেন এই সংস্কার না মাইনা নিলে কি হচ্ছে? অনেককেই মৃত্যুর মুখ থেকে বাঁচাইয়া আনা। কারণ কি জানেন? আপনি যখনই শপথটা নিয়ে নিবেন তখনই তো আপনাকে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল যে বিচারগুলো হয়ে গেছে সেটাও মাইনা নেওয়া, তাই না? তার মানে ওইখানে যে রায়গুলো হয়ে গেছে, অনেকে তো ফাঁসি হয়ে গেছে, অনেকে পালায়া গেছে, অনেকে কিন্তু এই জেলখানায় আটক আছে। তাদেরকে এই বিচারের মধ্যে আনতে হবে না, তাদেরকে ঝুলাইতে হবে না, যেটা রায় হয়ে গেছে সেটা বাস্তবায়ন করতে হবে না। ওই শপথ নিলে ওইটা বাস্তবায়ন করতে হবে। তার মানে কি জানেন? বিরাট বড় বিপদ না, আরো বড় বিপদ কি জানেন? ক্যান্টনমেন্ট থেকে এসি বাসে যাদেরকে নিয়ে আসে, মনে আছে সংখ্যা কত? আমার মনে নাই, 15 না 20 এরকম হবে, যাদেরকে এসি বাসের মধ্যে এইভাবে শোয়ায় নিয়ে আসে বিচার করার জন্য, আবার এসি বাসে কইরা ওই ক্যান্টনমেন্টের জেলখানায় পাঠায় দেয়। এখন যদি আপনি এই শপথটা নিয়ে নেন তাহলে তো ওদেরকে আবার ওই এসি বাসে কইরা আইনা বিচার করতেই হবে। বিরাট বড় বিপদ না? আরো বিপদ কি জানেন? ধরেন আমি একটা জায়গায় এমপি পদে দাঁড়াইছি, আমি ওই এলাকা থেকে ঘোষণা দিছি তোমরা আমারে পাশ করে আনো। কাকে কথা দিলাম? আওয়ামী লীগকে। তোমরা আমাকে ভোট দাও, আমাকে পাশ করে আনো, তোমাদের অফিস আমি খুইলা দেবো নির্বাচনের পরের দিন। তোমরা চিন্তা করো না, তোমাদের যে মামলা মোকদ্দমা আছে সব কিছু আমি গায়েব কইরা দেবো, কারণ ক্ষমতা আমার হাতে। এই বিশ্বাস কইরা আওয়ামী লীগের ভাই ব্রাদাররা বিএনপিকে ভোট দিল। বিএনপি শপথ নেওয়ার আগেই তো অফিসের তালা খুইলা ফেলাইলো, ছবি টাঙ্গায়া ফেলাইলো, স্লোগান দিল। তাদের দোষ কি? তাদেরকে তো আমি কথা দিছি যে তোমরা আমাকে পাশ করে আনো, তোমাদের অফিস খুলতে পারবা, তোমরা রাজনীতি করতে পারবা। এখন আমাকে তারা পাশ করাইছে, আমাকে তো কথা রাখতে হবে। এখন আমি যদি যাইয়া ওইখানে শপথ নেই তাহলে তো সংস্কারের মধ্যে
আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে ওইটাও তো মাইনা নিতে হয়। ওইটা মাইনা নিতে গেলে তো আমি শপথ নিতে পারি না। আমি তো ভাই ব্রাদারকে কথা দিয়া ফেলাইছি, কত বড় বিপদ, যার জন্য এই শপথটা নেওয়া হয় নাই। যার জন্য দেখেন আজকে বিএনপির আনন্দের দিন, শপথ নিছে ভাই, কিন্তু তারপরও দেখেন চারিদিকে মুখ কালো, সবাই মনের মধ্যে একটাই ব্যথা, একটাই প্রশ্ন, হায় হায় এইটা কি করলো? জুলাই সনদকে ওনারা কেন মাইনা নিল না? জুলাইকে এইভাবে অবজ্ঞা করলো, অসম্মান করলো, ওনারা শপথ নিল না। শপথ না নেওয়া মানেই তো ওনাদের আধিপত্য মাইনা নেওয়া, শপথ না নেওয়া মানেই তো ওনাকে দিল্লি থেকে ফিরাইয়া আনা, শপথ না নেওয়া মানেই তো ওনাদের তালা খুইলা ওনাদের নেতাদের ছবিগুলা লাগায়া ফুলের মালা দিয়া দেওয়া, তাই না? এটাই তো বুঝায়। আপনাদের বিবেককেই প্রশ্ন করেন, 4,80,00,000 উপরে মানুষ ভোট দিছে হ্যাঁ পক্ষে, সংস্কার চায়। পুরনো ওই সংবিধানের মধ্যে যেসব প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো সরায়া নতুন কথা লেখা, সে কথাগুলো কি? নতুন বাংলাদেশের কথা লেখা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা পূরণ করা। 25,000 ভাই বোন যে পঙ্গু হয়েছে, হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে, তাদের কি চাওয়া? শুধু একটা সরকার যাবে আরেকটা সরকার এসে বৈশা পড়বে, এরকম চাওয়া তো ছিল না ভাই। চাওয়াটা তো ছিল এই দেশের টাকা পয়সা যেন আর লুট না হয়, এই দেশে যেন আর কোনো ফেসিবাদ জন্ম না নেয়, কোনো দানব যেন আইসা আবার সে আয়না ঘর না বানায়, কারো মুখ যেন চাইপা না ধরে, কোনো মা বোনের বুক যেন খালি না হয়। 7 মার্ডারের কথা মনে আছে? ওই যে নারায়ণগঞ্জের ওইখানে ছিল অপরাধী 2-3 জন, বাকিরা কারা জানেন? বাকিরা সাক্ষী। ওই সাক্ষী রাখবে না বইলা এই নিরপরাধ মানুষগুলাকেও মাইরা ফেলাইছে ইঞ্জেকশন দিয়া। দিনের বেলা ইঞ্জেকশন দিয়া মাইরা সারাদিন গাড়ি নিয়ে ঘুরছে, আর রাইতের বেলা ওই শীতলক্ষা নদীর মধ্যে ডুবাইয়া দিছে, সেটাও তো ধরা পড়ছে। তার মানে কি ওরকম একটা দেশ চাই না? ওরকম দেশ চাই না বলেই তো সংস্কারের দরকার ভাই ব্রাদার। এই সংস্কারটা আপনারা কেন বুঝবেন না? আপনারা না বুঝলো বিরোধী দলকে বুঝতে হবে, আর জনগণও বুঝে। জনগণকে আর বোকা ভাবার কোনো কারণ নাই। দেখবেন এই যে শপথটা নিলেন না, এটা নিয়ে অনেক বিতর্ক হবে, অনেক কাহিনী তৈরি হবে, এমন এমন নতুন নতুন পর্ব আসবে যে মানুষ সিনেমা নাটক দেখা ছাইড়া দিবে। সবাই এই ইউটিউবে ফেসবুকে পড়া থাকবে, দেখি এরপরে কোন পর্বটা আসে। হ্যাঁ ভাই, নতুন নতুন পর্ব আসে। সুখে শান্তিতে এই দেশটা গড়তে পারবেন না, একদমই পারবেন না। জুলাই গণ অভ্যুত্থানকে এড়িয়ে গিয়ে অবজ্ঞা কইরা কোনো কিছু করতে পারবেন না। আজকাল যদি শপথটা নিয়ে নিতেন, একটা আনন্দ মিছিল বাইরিত, কারণ বিরোধী দল জামাত ইসলাম 11 দল, ওনারা সবাই তো আপনাদের মাইনা নিছে, এবং ওনারাও একটা শ্যাডো সরকার গঠন করে ফেলাইছে। ওনারা এক পায়ে খাড়া সংসদে যাবে, আপনাদের সঙ্গে সামনাসামনি বসবে। গত 54 বছর আমরা এরকম বিরোধী দল দেখি নাই তো। ওনারা বিরোধী দল হিসেবেও দেখেন কত বড় চমক দিতে যাচ্ছে। বিরোধী দলে এমন কিছু হয় বিদেশে, এগুলো শুই না আসতেছিলাম, বাংলাদেশে যে হবে এটা কোনোদিন ভাবি নাই, এটা ভাবতে হচ্ছে। যদি শপথটা নিয়ে নিতেন, দেখতেন দেশের মানুষ রাস্তায় আনন্দ মিছিল বাইর করতো। হ্যাঁ ভাই, আনন্দ মিছিল বাইর করতো। আপনি যতই বলেন কোনো আনন্দ মিছিলের দরকার নাই, তারপরও মানুষ খুশিতে বাইরে হয়ে যেত। মানুষের মনের কথা বুঝতে পারলেন না, আর এই না বুঝার জন্য আগামী পথ চলাটা কঠিন হয়ে যাবে। অলরেডি মিছিল বাইর হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের বিরুদ্ধে, কারণ আপনারা কেন জুলাই সনদপত্রের শপথ নিলেন না? আপনারা কেন সংস্কারের পক্ষে না? আপনারা মুখে যতই বলেন না কেন সংস্কারের পক্ষে, সংস্কারের পক্ষে, এই শপথ না নিয়ে যে বার্তাটা চলে গেল, এখন জনগণ, সাধারণ জনগণ কি মনে করবে জানেন? হায় হায়, এরা এত বড় মুনাফেক, এত বড় গাদ্দার। এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে আজকে নির্বাচন হয়েছে, আজকে উনি প্রধানমন্ত্রী হইতে পারছে, আজকে পৃথিবীর এই যে সবচেয়ে বড় জানাজাটা হয়েছিল সেটা হইতে পারছিল এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে। সবাই তো ভাই জেলখানায় বন্দী ছিল, বিদেশে আটকা ছিল, শিলং থেকে আসতে পারছে, জেল থেকে বাইরে পারছে এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে। এত রক্তের বিনিময় যে বাংলাদেশটা আমরা দেখতে চাইছি, যে স্বপ্নটা দেখে আসতেছিলাম, সে স্বপ্নটা আপনারা রুইখা দিলেন এই শপথটা না নিয়া। ভোটের যদি শতাংশ চিন্তা করেন, আপনাদের কত ভোট টোটাল আর উনাদের কত ভোট, এবার এটা মাথায় নিয়েন, ওই হিসাব করে সিদ্ধান্ত নিয়েন। এমন কোন সিদ্ধান্ত নিয়েন না যেটা জুলাই বিরুদ্ধে যায়। জুলাই বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত আপনাদের যায়, আপনারাই ঠইকা যাবেন। অনেকেই বলতেছে ভাই, অনেকেই বলা বলি করতেছে যে আওয়ামী লীগ আর বিএনপি এখন এক হয়ে যাবে, এক হইয়া এই জামাতের পিছনে লাগবে, জামাতের ব্যবসা বাণিজ্য যেখানে যেখানে সেখানে আক্রমণ করবে, দোকানপাটে আক্রমণ করবে, তাহলে বাড়ি ঘরে আক্রমণ করবে, এরকম কথা গুজব, এরকম গুজব ছড়াই গেছে চারিদিকে। কেন ছড়াইছে? ওই যে শপথ না নেওয়াতে আওয়ামী লীগের সবাই মনে করতেছে হ্যাঁ নেতা যেটা কথা দিছে সেটাই তো রাখছে। তারাও মনে করতেছে সেখান থেকে, কোনখান থেকে? ওই যে আনন্দবাজার পত্রিকায় উনি যেদিন আসে সেদিন কিছু লেখালেখ ছিল না, 3টা কথা বলছিল না, 3টা শর্ত মাইনা আসতেছে। সেই শর্তগুলা কি? এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এদেরকে দাবায় রাখতে হবে, এবং এই যে সংবিধান বদলাইবো টদলাইবো এগুলা করা যাবে না, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। এরকম
এরকমই বোধহয় ছিল না। ওনারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে, মানুষ বিশ্বাসও করে নিছে, কিন্তু আজকে শপথ না নেওয়াতে মানুষ ওইটাকে আর বিশ্বাস করবে না। ওই কথা এখন জনগণ টাইনে আনতেছে, ফেসবুকে যান এরকম লেখালেখি আরম্ভ হয়ে গেছে, এদিকে মিছিলও বাইরে হয়ে গেছে। আগামী 2-4 দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন সারা দেশ থেকেই প্রতিবাদ হবে। এমনও দেখতে পাইতে পারেন যে ইনকলাব মঞ্চ আবার দাঁড়ায় গেছে, তারা প্রতিবাদ করতেছে রাত দিন 24 ঘন্টা। তখন কি করবেন? ওইখানে গরম পানি মারবেন, টিয়ার গ্যাস মারবেন, সাউন্ড গ্রেনেড মারবেন, না কি করবেন বলেন? ওগুলা দেখতে ভালো লাগবে? পত্র পত্রিকায় যখন আসবে, বিদেশিরা যখন দেখবে, তখন কি ভাববে? হায় হায়, নতুন সরকার আইসা কোনো কিছু তো করতে পারতেছে না, আগে যেমন ছিল এখন তো তেমনই। এর মধ্যে দেখলাম ফেসবুকে এক শহীদের মা আইসা কান্নাকাটি করতেছে যে আল্লাহ, এইটা কি, আমার ছেলে কেন শহীদ হইলো? ওই যে সংস্কারের শপথটা নেয় নেই যে, ওই জন্য কান্নাকাটি করতেছে। দেখেন, এই যে আমাদের নাহিদ ইসলামের বাসায় যখন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব গতকালকে গেছিল, তখন ওনাকে একটা ফ্রেম উপহার দিছিল। ওই ফ্রেমের মধ্যে কি লেখা ছিল? নাসিফের একটা চিঠি। সে চিঠিটা কি আপনারা জানেন? মা গো, বাবা গো, আমি মিছিলে যাচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছি, জালিমরা জুলুম করতেছে, আমার ভাই ব্রাদার সবাই মাঠে নামে গেছে, ওরা গুলি খাচ্ছে। এমনও মানুষ ওইখানে গেছে যাদের হাত নাই পা নাই, যারা ভিক্ষা করে খাইতো, তারাও প্রতিবাদ করতে যাইতেছে। আমি কেন ঘরে বসে থাকুম? আমি গেলাম, যদি ফেরত না আসি আমাকে ক্ষমা কইরো। এইটাই লেখা ছিল নাসিফের চিঠিতে। ওই চিঠিটাই কিন্তু ওনার হাতে দিছে। উনি তো নিশ্চয়ই এটা পড়ছে। পড়ার পর কি ওনার বুকের মধ্যে একটু লাগে নাই? ওই মায়ের কথা কি চিন্তা করে নাই? ওই মায়ের কলিজাটার মধ্যে আজকে কেমন ধরফর করতেছে উনি শপথ না নেওয়াতে। এই শপথটা নেওয়া মানে কি জানেন? জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি, 24-এর স্বীকৃতি। তার মানে 24-এর স্বীকৃতিটা ওনারা দিল না, কিন্তু এইটা কি বিরোধী দল মাইনা নিবে? জনগণ মাইনা নিবে? নিশ্চয়ই না। আপনারা দেখতে পাবেন, এবং ওনারা বাধ্য হবে, আমি বলে রাখলাম অ্যাডভান্স, ওনারা বাধ্য হবে শপথ নিতে। আগামী 2-4 দিনের মধ্যেই বুঝা ফেলাবে। আর এই বুঝার জন্য সময়টা নিছে। কাদের জন্য সময় নিছে? ওনারও একটা ডিপ স্টেট আছে, বুঝা গেলে হবে। উনি লন্ডন থেকে আসার আগে ওই ডিপ স্টেটের অনুমতি পাইছে, তারপর আসছে। মায়ের ব্যাপারটা সামনে ছিল, কিন্তু সেটা না। ডিপ স্টেট যেটা বলছে সেটাই শুনছে। আমার যদ্দূর মনে হয়, আমার ধারণা, ওই ডিপ স্টেটের সাথে কথা বলবে। ডিপ স্টেটের এখনো গ্রিন সিগন্যাল পায় নাই। ডিপ স্টেট এখন চিন্তা করবে, হায় হায়, চারিদিকে তো আবার নাইমা পড়ছে, তাহলে তো অশান্তি, দেশ চালাইবো কেমনে? নতুন প্রধানমন্ত্রী, বদনাম হয়ে যেতে পারে। ঠিক আছে, শপথ নিয়ে নেন। এরকম একটা ঘটনা নিশ্চয়ই ঘটবে। এরকম ঘটুক, কারো অমঙ্গল কামনা করতে চাই না, চাই সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক। বিরোধী দল হিসেবে জামাত তো আছে, শ্যাডো গভর্নমেন্ট হিসাবে আছে, আর ওনাদেরকে আমরা পাহারাদার হিসাবেই তো পাঠাইছি। এরকম কোনো কথা শুনতে চাই না আগামী 5 বছর, যে অমুকে অত টাকা মাইরা ভাইয়া গেছে, অমুকে অতটা বাড়ি বানাইছে। এরকম কোনো কথা শুনতে চাই না যে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে। কারণ আপনারা পাহারাদার, পাহারায় রাখবেন। যে ঘটনাটা যখন ঘটবে সঙ্গে সঙ্গে আমাদের জানাই দিবেন। পত্রিকায় না আসলো, আমরা সোশ্যাল মিডিয়া তো আছি, আমরা আপনাদের সঙ্গে আছি, দেশের সঙ্গে আছি। অভিনন্দন জানাই বাংলাদেশ জামাত ইসলামকে এবং জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে। বাংলাদেশে স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে প্রধান বিরোধী দলের চেয়ারটি অলঙ্কৃত করেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। আপনারা জানেন, দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার জন্য যার অক্লান্ত পরিশ্রম, এবং তিনি ওই ব্যক্তি যিনি সভামঞ্চে পড়ে গিয়েও জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে এ বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছিলেন, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমরা অপেক্ষায় ছিলাম বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এবং সরকার হিসাবে জামাত ইসলামকে নিয়ে আসবেন। কিন্তু আমরা শুনেছি নির্বাচনের সেই পরিচ্ছন্ন কারচুপি যেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে, যে করেই হোক বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোটকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। কিন্তু দমে থাকেননি এই দলটি। ডাক্তার শফিকুর রহমান সাহেব দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের প্রয়োজনে এবং দেশের মানুষের প্রয়োজনে বিরোধী দলের চেয়ারটি অলঙ্কৃত করে তিনি সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে আজ শপথ বাক্য পাঠ করেছেন। এবং তিনি বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদেরকে আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, জনগণের কাছে পৌঁছে যাওয়ার জন্য, সকল মানুষকে প্রস্তুতি গ্রহণ করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। আমি এ কারণেই অভিনন্দন জানাই ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং জামাত ইসলামকে, যে বাংলাদেশ জামাত ইসলামীর ক্ষেত্রে এই প্রথম স্বাধীনতার পরে প্রধান বিরোধী দলের শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী প্রধান বিরোধী দল হওয়া মানে হচ্ছে তারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বসে যাওয়া, এবং আগামীর রাষ্ট্র ক্ষমতায় যে জামাত ইসলাম আসবে এটা নিয়ে দেশে বিদেশে আর কোনো সন্দেহের কারণ এ কারণে নেই, কারণ যে সরকারে বসেছে তারা তাদের জায়গায় আজকের প্রথম দিনেই কিন্তু তারা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তারা সংস্কার থেকে ইউটার্ন নিয়েছে। জনগণ ইতিমধ্যেই বুঝতে সক্ষম হয়েছে যে বিএনপি শুধুমাত্র
রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য, তারা তাদের জায়গায় শপথ নেয়ার জন্যই ছলে বলে কৌশলে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু আজকে যখন তারা সেই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করেননি, তখনই জনগণ ধরে নিয়েছে এরা আর আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। কারণ যারা জুলাই চেতনাকে বিশ্বাস করে না, যারা জনগণের চাহিদাকে পূরণ করতে চায় না, যারা জনগণের সংস্কারকে পূর্ণাঙ্গ রূপে জাতির কাছে অ্যাকসেপ্টেবল করে সেটাকে সুন্দরভাবে গ্রহণ করিয়ে দিতে চায় না, তারা আর যাই হোক বাংলাদেশের এই জুলাই চেতনা 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ এবং লালন করতে পারে না। এই বিএনপি কিন্তু আজকের রাজনীতিতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে শুধুমাত্র এই 24-এর গণ অভ্যুত্থানের জুলাই বিপ্লবীদের কারণেই। এবং এই জুলাই যারা শহীদ হয়েছে সেই শহীদদের অবদান, রাজনৈতিকভাবে যারা ফাঁসির কাস্টে বিভিন্ন সময় ঝুলেছে সেই জামাত ইসলামের নেতৃবৃন্দের অবদান, তারপরে মানুষদেরকে খুন, গুম, হত্যা, রাহাজানি করা হয়েছে, সেই সব কিছুর জায়গা থেকে বেনিফিট ভোগ করেছে বিএনপি। এবং সেই বিএনপি বেনিফিট ভোগ করতে গিয়ে যতটা কৃতজ্ঞতাশীল হওয়া দরকার ছিল সেই কৃতজ্ঞতাটা তারা প্রথম জায়গায় তারা মিস করেছে। তারা বলার চেষ্টা করেছে শপথ নিব কার কাছে, অথচ স্পষ্ট বলা আছে জুলাই সনদের এই ভিত্তিটার উপরে যে শপথ তার কাছেই নেব যার কাছে আমি এমপি শপথ নিচ্ছি, তার কাছেই আমি জুলাই সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিব। আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী যদি সংবিধানের কথা বলি, তাহলে নির্বাচন হওয়ার কথা শেখ হাসিনার সেই 2029 সালে। তাহলে কেন আমরা এখন নির্বাচন করলাম এবং শেখ হাসিনাকেই বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব অবস্থায় চলে যেতে হলো? তার মানে সাংবিধানিক ক্রাইসিস যখন তৈরি হয়েছে, তখন নতুন জনবান্ধব যে আইন, সেই আইনটা যখন জনগণ অ্যাকসেপ্ট করেছে, জুলাই সনদে জনগণ যখন স্বীকৃতি দিয়েছে, হায়ের পক্ষে যে মানুষ ভোট দিয়েছে, এই ভোটের পরবর্তীতে নতুন কোনো আইন আর প্রয়োজন নেই। কিন্তু বিএনপি সেই আইনটাকে অবজ্ঞা করে তারা শপথ নিয়েছে। সে কারণেই আমি বলছি যে তারা শুধুমাত্র এমপির শপথ নিয়েছে, অন্যটা নেয়নি। না নেওয়ার মধ্য দিয়ে তারা আগামীর সংস্কার প্রশ্নবিদ্ধ করেছে। এখান থেকেই স্পষ্ট যে কোনো সময় যদি বাংলাদেশে নতুন নির্বাচন হয়, সেই নির্বাচনে জামাত ইসলামের নেতৃত্বেই ক্ষমতায় সরকার গঠিত হবে। কারণ জুলাইয়ের চেতনার সেই স্পিরিটধারী এনসিপি সহ অন্যান্য 11 দল যারা রয়েছেন, তারা কিন্তু সেই জুলাই চেতনাটাকে ধারণ এবং লালন এবং সেটাকে বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশে নতুন যদি কোনো আন্দোলন হয়, সেই আন্দোলনটাও হবে সংস্কার রক্ষার আন্দোলন। কারণ একদল ইতিমধ্যে পালিয়ে চলে গিয়েছে, আর একদল অবস্থায় আছে। যদি তারা সেই সংস্কারটা সুন্দরভাবে করতে না পারে, তাহলে তাদের পরিণতিও ভালো একটা হবে না। যাই হোক, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে, যে আগামীর রাষ্ট্র ক্ষমতায় ওনার নেতৃত্বে আল্লাহ যদি ওনার দীর্ঘ হায়াত রাখেন, সুস্থ রাখেন, তাহলে হয়তো আমরা একটি নতুন পরিবর্তন দেখতে পারবো। আমি তাকে এ কারণে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সময় মানুষের ধারণা ছিল জামাত ইসলাম মানে কারোর সাথে লিয়াজো মেনটেন করে 20টা-25টা সিটের রাজনীতি করবে। কিন্তু এই কোনো একজন ব্যক্তি, যিনি ডাক্তার শফিকুর রহমান, যিনি জনতার সামনে এসে জামাত ইসলামকে গণমানুষের দলে রূপান্তরিত করে এই অঞ্চলের প্রত্যেকটি অলিতে গলিতে সমস্ত জায়গায় জামাত ইসলামের বিচরণ ঘটিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ভোটের পার্সেন্টেজে এই সকল ভোট কারচুপি, অন্যায়, অত্যাচার করার পরেও জামাত ইসলাম আর বিএনপির মধ্যে এখন আর তফাৎ বেশি কিন্তু নেই, সামান্য। এই 2-3% যে তফাৎ, এটা আগামী নির্বাচনের পূর্বেই সেটা এত বড় আকারে সাইক্লোন ঘটবে, বিপ্লব ঘটবে, যেটা কেউ কল্পনাও করতে পারেন নাই। একদিকে বিএনপির দুর্নীতি, অত্যাচার, নিপীড়ন, যদি তারা সেটাকে চলমান রাখে, তাহলে মানুষের ক্ষোভে ফেটে ওঠা। অন্যদিকে বিরোধী দল হিসেবে প্রথম টার্গেট এখন দেশি বিদেশি সবাই কিন্তু জামাত ইসলামের দিকে, যে তারা কিভাবে পারফর্ম ভালো করে। পারফরমেন্স যদি তারা সুন্দর করে, তারা যদি নেতৃত্বের জায়গায় থেকে জনগণের সাথে যারা যা কমিটমেন্ট করেছে, বিরোধী দলে বসেও যদি তার অংশ তারা যদি সেটাকে পালন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়, তাহলে জনগণ এই জামাত ইসলামকে বিশ্বাস করবে এবং তাদেরকেই ভোট দেবে। প্রিয় দেশবাসী, আমি বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের রাজনীতিকে বিশ্বাস করি এবং আমি সংস্কারের পক্ষে একজন অবস্থানকারী ব্যক্তি। আমি চাই বাংলাদেশের সকল নাগরিকরা সমান সুযোগ পেয়ে বেড়ে উঠুক, সরকারি দল বিরোধী দল ভারসাম্যহীন না থেকে একটি ভারসাম্যের জায়গায় এসে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হোক। আমার আত্মবিশ্বাস বলে যে সংস্কারগুলো আমাদের সংস্কার কমিশনে আলোচনার মাধ্যমে লিখিত হয়েছে, ওই সংস্কারগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে কোনো দলই অতিরিক্ত বল প্রয়োগ করে রাষ্ট্রের ক্ষতি সাধন করতে পারবে না। কিন্তু আমার ভয় হচ্ছে এই সংস্কারটা এই গভর্নমেন্টের সময় বাস্তবায়ন করা আদতে সম্ভব হবে, নাকি এই সংস্কারটাকে টেনে নিতে গেলে ওই জামাত ইসলামের নেতৃত্বে আগামী সরকার পর্যন্ত ওয়েট করতে হবে। আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে বিরোধী দল হিসাবে অন্তত পক্ষে তিনি বাংলাদেশের মানুষের জন্য প্রধান বিরোধী শক্তি হিসাবে
জনতার নেতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন যেভাবে, এটাকে রক্ষা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার বলিষ্ঠ ভূমিকা রাখবেন, তার সুদীর্ঘ আয়ু কামনা করছি এবং সরকার ভালো কাজ করুক সেটাও আমি প্রত্যাশা ব্যক্ত করছি। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।